আমার জীবনের প্রথম থেকে শুরু করতে চাই, যেখান থেকে মনে আছে। হ্যাঁ, যেখান থেকে মনে আছে। আমরা কুমিল্লাতে থাকতাম। আমার আব্বু সহ পুলিশের চাকরি, আমার আব্বু তো পুলিশের চাকরি করে। তো আমরা ভাই বোন 5 জন, সবার বড়ই আমি। তো আব্বা তো যেহেতু পুলিশের চাকরি করে, এক জায়গায় 3 বছরের জন্য পোস্টিং হন উনি। তো আমরা তখন কুমিল্লায় ছিলাম। তো কুমিল্লা থেকে কোরবানি ঈদ করার জন্য আমরা বাড়িতে যেতাম। তো বাড়িতে গেলে তখন আমাদের বাড়ি করা হয়েছিল। কুমিল্লা থেকে বাড়িতে যেতেন, মানে বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল হলো গিয়ে নোয়াখালীতে। তো আমার দাদা ছিল নোয়াখালীতে। আমার দাদার আর কোনো ছেলে ছিল না, ছেলে মেয়েও ছিল না। আমার দাদি মারা গেছে আমার আব্বুকে 5 বছর বয়সে রেখে। তো আমার আব্বু একলাই ছিল। তো আমার দাদা বাড়িতে ছিল, বাড়িতে থেকে উনি একলাই রান্না বাড়া করে খাইতেন। তো আমরা গেছি ঈদ করতে গেছি, কোরবানির ঈদ। তো আমাদের তো প্রতি বছর কোরবানি দেওয়া হতো। তো আমি গেছি, আমরা সবাই ঈদ করতেই গেছি। পরে ঈদের পরের দিন চাঁদের আলো ছিল, তখন জ্যোৎস্নার আলো বাইরে। তো আমরা সবাই মিলে যেহেতু বলে আমাদের ফুফাতো ভাই ফুফাতো বোনরা সবাই মিলে আমরা লুকোচুরি খেলতেছিলাম। তখন ধরেন যে আমি ক্লাস 5-এ পড়তাম। তো 5-এ পড়া একটা মেয়ের বয়স কতটুকু থাকে একটা অনুমান করা, কতটুকু আমি বলতে পারতেছি না তখন আমার বয়স কত ছিল। তো ক্লাস 5-এ পড়তাম। পরে হলো আমরা লুকোচুরি খেলতেছিলাম। আর একসময় আমার একটা ফুফাতো ভাই আছে, সুমন নাম। তো সুমন ভাই আমাকে আর আমার একটা ফুফাতো ভাই বোন ছিল স্বপ্না। তো আমাদের দুজনকে দৌড়াতে একটা বাড়িতে নিয়ে গেলো। একটা বাড়িতে নেওয়ার পরে ওখানে রাসেল নাম, আমাদের বাড়ির পাশে রাসেল নামে একটা ছেলে ছিল। ওই তো ছেলেটার ঘরের সামনে নিয়ে গেলো। তো ও ঘর থেকে বের হচ্ছে মাত্র, বের হওয়ার পরে তো আমাকে হাত ধরছে। বলতেছে, আমি কি বললাম ছাড়েন, আপনাকে আমি চিনি না, আপনাকে হাত ধরছেন কেন? বলে যে ধরছি, ছাড়বো না। ধরছি কি ছাড়ার জন্য? ভাত রানবেকে ছেড়ে দিলে। আমি ছেড়ে দিলে ভাত রানবেকে মানে কি? আপনার মা আছে, আপনার মায়ের রান্বে ভাত? বলে যে না, শুধু মা রান্ধে, বউ তো রান্ধে ভাত। আমি কি বলেন এগুলো? আমি এখন ছোট মানুষ, আপনার আমার সাথে কি বলতেছি? তুমি ছোট মানুষ কি ক্লাস 5-এ পড়ো? একটু ছোট আছো নাকি এখন? আমি কত বড় হয়েছি? পরে এগুলো নিয়ে একসময় তর্কাতর্কি, আমি ঝাঁকড়ায় ওনার হাত থেকে আমার হাতটা সরাই নেওয়ার পরে ওনার সাথে একরকম আমার সম্পর্ক হয়ে গেল। তো ক্লাস 5 থেকে সম্পর্ক শুরু করছি। এই যখন আমরা কুমিল্লায় চলে যেতাম তখন দেখা হতো না। তো আবার যখন বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখা হতো। এইভাবে গ্যাপ দিয়ে। ছেলেটার নাম কি ছিল? রাসেল। পরে ও এক সময় তার সাথে আমার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে চিঠি দিয়ে আদান প্রদান করি। চিঠিটা আমি লিখি না, আমার বোন ওই স্বপ্নাই লেখে। তো ও চিঠি লেখে, রাসেল চিঠি ওর কাছে দেয়, ও উত্তর দিয়ে দেয়। আমি চিঠি আমার হাতে লেখা লিখি না। ওরা চিঠি লিখে, নাম হয়েছে আমার, চিঠি দিতেছে ওরা। পরে এরকম করতে করতে আমি এসএসসি পাস করি, ও ইন্টারে ভর্তি হয়। এই 5 বছর যাবত এই সম্পর্ক থাকে? হ্যাঁ, সম্পর্ক থাকে। তো আমি ওর যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমরা বাড়িতে চলে যাই। নোয়াখালীতে আমাদের বাড়ি করছে, খুলনা ছেড়ে আমাদের নোয়াখালীতে বাড়ি করছে। তো বাড়ি করার পরে ওখানে ওর সাথে আমার ভালো রিলেশন হয়। ও আমার একের পর এক বিয়ে আসে, যেহেতু আমার স্বাস্থ্য ভালো ছিল। তো আমার সাথে বিয়ের আছে, বিদেশ থেকে ছেলে আসে বিয়ের জন্য। তো আমার পুরোতো বোন এক পর্যায়ে রাসেলকে শুনে দেয়, স্বপ্ন আর কি, রাসেলকে শুনে দেয় যে দেখো কোন পারবিনাতে বিয়ে হয়ে যেতেছে, তো এখন ওকে কিভাবে কি করবা? বলেছে ঠিক আছে, ওর যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে তো কি করব, ওকে তো আমার ভাগায় নিয়ে আসতে হবে। তো আমি আবার ভাইগা চলে যাবো না বাড়ি থেকে। আমার প্ল্যান যে আমি ভাইগা যাবো না, প্রেম করছি, সমাজ জানাই বিয়ে হবে। আমি ভাইগা দিলে তো মানুষ আমার বংশের মুখে চুনকালি লাগবে। পরে আমি বললাম যে আমি ভাইগা যাবো না। ও কি করলো যে ওর নানির গয়না বিক্রি করলো। ওর নানিকে বললো যে আমার বোনকে দেখতে আসবে, ওর বোনের নাম রুমা, ওর ছোট যেটা ওটার নাম রুমা। তো রুমাকে দেখতে আসবে, আপনার গয়না দেন, হাতের চুড়ি, স্বর্ণের, তারপরে গলার চেন, কানের জিনিস, ওগুলো নানির কাছ থেকে খুলে নিয়ে ওগুলো বিক্রি করে ফেলে, কোর্টে যায়, ম্যাজিদি কোর্টে যায়। পরে ওখান থেকে ওই যে অ্যাভিটাভিট করে, আমাকে ছাড়াই সে অ্যাভিটাভিট করে। করার পরে ওর একটা বন্ধু দিয়ে পাঠায় দেয় যে স্বপ্নাদের বাড়ি। আপনাকে ছাড়া অ্যাভিটাভিট করে মানে? আপনি ছিলেন না ওখানে? না, আমি ছিলাম না। পরে স্বপ্নাদের বাড়িতে ওর বন্ধুটা আসে, ঠিকানা নিয়ে আসার পর আমাকে খবর দেয় স্বপ্না। যাওয়ার পরে আমি খবর দেওয়ার পরে আমি যাইলে আমার কিছু ছবি তুলে নেয় ক্যামেরা দিয়ে, আর আমার সিগনেচার নিয়ে নেয়। তো আমি সিগনেচার দিয়ে বাড়িতে আসার পরই ওর মা পুরা বাড়িতে ঝগড়া শুরু করে দিয়েছে। আমার ছেলেকে নিয়ে পুলিশের মেয়ে ভাইগা চলে গেছে। আমাদের একটা দাদি আছে, তো দাদিটা বলে মেয়ে যদি ভাইগা চলে মেয়ে বাড়িতে কি করে? তো ভাইগা চলে গেলে তো বাড়িতে থাকার কথা না। পরে সবাই বললো যে না, এটা ভুল কথা, মিথ্যা কথা। পরে যে একসময় বাঁচতে পুরো এলাকা ছড়াই গেলো পুলিশের অমুকের ছেলের সাথে। আমার শ্বশুরের নাম ছিল আসানুল্লাহ, তো আসানুল্লাহ ছেলের সাথে চলে গেছে। আচ্ছা, ভালো কথা। আমার আব্বা এসে, আব্বা শোনাতে গেলো গরম, আমার বংশের বড় মেয়ে, আমি বংশের বড় ছেলে, আমার বংশের বড় মেয়ে, এটাকে কিভাবে করে? আমার সাথে অনেক ঝগড়াঝাটি। মেয়ে যেহেতু সংসার থেকেই হয়ে গেছে, তো সেটা তো হবেই। আমার আম্মুকে বলতেছে, যেভাবে মেয়ে অন্যায় করলে মাকে দোষ দেয় আর কি বাপরা।
তো আমার আম্মাকে অনেক গালাগালি করতেছে, আম্মা তার মানে অনেক অত্যাচার হচ্ছে আমার ঘরের ভিতরে। পরে আব্বা বললো কি যে ঠিক আছে আমি কাগজপত্র দেখবো, রাসেলকে খবর দাও। তো আমার সাথে আবার রাসেলের সাথে মোবাইল, তখন মোবাইলের চুক ছিল খুব কম, তো আমি নাম্বারটা আব্বারে দিলাম। তো আব্বারে দেওয়ার পরে আব্বা ফোন করলো, বললো যে কি ওকে আসতে বল, আমাকে দিয়ে কথা বলেছে। তো আমি বললাম যে আপনি আসেন, এসে আব্বা আপনার সাথে কথা বলবে। তো সবার রাত ছিল, তো ও আসছে, আসার পরে বিচার বসলো। এক পর্যায়ে আব্বা রাজি হয়ে গেল, ওকে আবার আব্বা খুব ভালোবাসতো, যেহেতু ও অনেক ভদ্র ছিল, মাদ্রাসা লাইনে পড়ছে। তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ও আমার শাশুড়ি চায় না যে ওর সাথে আমার বিয়ে হোক। তো উনি আমাকে উঠে নেওয়ার সময় বলছে যে আমি এই মেয়েকে বিয়ে করে নিতেছি, ঠিক আছে, একে আমি সুস্থ মতো ভাত খেতে দেবো না। তারপরেও আমার আব্বা আমার মুখের দিকে তাকায় শুধু খালি, যে আব্বা আবার আমাকে অনেক আদর করতো, তো আমার মুখের দিকে তাকায় শুধু খালি এটা মেনে নিচ্ছে যে উনি এটা বলছে। পরে প্রায় 1 মাস এরকম সুন্দর চলে। বিয়ে পরে 2-3 পরে ও চলে যায়, চিটাগাং চাকরি করতো তখন। তো চলে যাওয়ার পরে প্রায় 1 মাস পরে আসে। বিয়ের 1 মাস পরে আসার ওর সাথে আমার সাথে হয় ভালোই। ও 1 মাস পরে আসায় ওর মার কি জানি কথা শুনে আমাকে অনেক অত্যাচার করলো, মার দৌড় করলো, আমি কিছু বললাম না। অ্যাকচুয়ালি আমি তখন আমি কারণ চোখের দিকে তাকায় কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে আমার কান্না চলে আসতো। 2 বছর ওর সাথে ভালোই সংসার চলে, আমার ভালো সংসার চলে। ও আমাকে নিয়ে লেখাপড়া কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, লেখাপড়া আমার অলরেডি বন্ধ হয়ে গেল। আমার আব্বার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানানো, না আমার সেটা আর পূরণ হলো না। পরে ও আমাকে নিয়ে চিটাগাং চলে গেল। এক পর্যায়ে চিটাগাং ওখানে কনসেপ্ট করছি, ও আমাকে মারধর করে ওটা নষ্ট করে হয়েছে। 3 মাসের একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। পরে আমাকে বাড়িতে নিয়ে আসছে। তারপরে আমি আবার কনসেপ্ট করছি, আমার একটা ছেলে হয়েছে। আমার ছেলে হওয়ার পরে ও বিয়ে করে ফেলছে, ঢাকা আইসা যে কোনাবাড়িতে এসে একটা মেয়ের সাথে গার্মেন্টস চাকরি করে বিয়ে করে ফেলছে। এটা কি আপনাকে না জানিয়ে এই কাজটা? না জানিয়ে এই কাজটা করছে। আপনার ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স 11 মাস। আপনি জানলেন কিভাবে এটাকে বিয়ে করেছে? মেয়েটাকে বিয়ে করেছে জানছি হলো গিয়া, ও আসতো না বাড়িতে। আমার ছেলে হয়ে যাওয়ার পরে ও বাড়িতে আসতো না। একদিন ঝগড়া লেগে আমাকে বলছিল যে আমার এই ছেলেটা নাকি আমার জারুস সন্তান, এটা নাকি ওর জন্মের। আমি এটা ভেঙে পড়ছিলাম কথাটা বলার পরে। না ঠিক আছে, তোমাদের সন্তান না যেহেতু, সেটা তোমাদের কোনো অধিকার নাই। এটা আমার তো আমি খুলনা চলে গেছি। খুলনা চলে যায়, ছেলেটা হয়েছে। হওয়ার পরে ও খবর পাইছে, যেটা ঢাকা থেকে বাড়িতে আসছে। আসার পরে নোয়াখালীতে আসছে। আমি খুলনা থেকে আবার নোয়াখালীতে ব্যাক করে আমার ছেলেকে নিয়ে পরে ও বাড়িতে আসছে। আসার পরে ও ছেলেকে দেখতে আসছে। আমি বলছি যে না, ছেলের সাথে তোমার কি অধিকার, তুমি এতদিন ধরে বাড়িতে আসো না, আজকে 5-6 মাস হয়ে গেছে তুমি বাড়িতে আসো না, তোমাকে ডাক্তার দেখাতে বলছেন, তুমি তাও করলাম না, তুমি বললা যেটা নাকি তোমার জারুর সন্তান। ও বলতেছে যে না, তুমি এটা কি বলো, আমার সন্তান, দেখো তো চেহারাটা কার মিলে। আমি তো সেটা তো তোমার তখন উচিত ছিল না বলার, তুমি একবার চিন্তা করো না যে হওয়ার পরে চেহারাটা কার হবে। তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, বাড়িতে আসতেছে, তবু আমার মারধর করতেছে, অনেক মারছে, অনেক অত্যাচার করছে। পরে এরকম করে যখন ছেলের বয়স 5 মাস চলে, তখন সে ঢাকা চলে আসছে, আর বাড়িতে যায় না। বুঝতে পেরেছি, মানে অনেক গল্প আছে এর পেছনে। আপনি এক পর্যায়ে জানতে পারেন যে সে বিয়ে করেছে। সে নিজে থেকে এটা বলে না, সে নিজে থেকে এটা বলে না। একসময় আমি কি করি যে ছেলেটাকে আমার মানুষ করতে হবে, আমার ছেলেটাকে আমার মার কাছে দিয়ে আমি চিটাগাং চলে যাই। চিটাগাং কেন? চিটাগাং চলে চাকরি করার জন্য। আমি চাকরি করে আমার ছেলেটাকে মানুষ করবো। চিটাগাং কেউ ছিল আপনার চাকরি দেওয়ার মতো? চিটাগাং আমার কেউ ছিল না। আমি চিটাগাং চলে যাই। চিটাগাং চলে যাওয়ার পথে গাড়িতে একটা লোকের সাথে আমার দেখা হয়। ওই লোকটা ওর বোনের কাছে নিয়ে দিয়ে আসে। তোর বোন জামা ছিল আবার খারাপ, তোর বোন জামা আমার দিকে নজর দেয়। নজর দেওয়ার পরে একদিন রাতে আমার সাথে খুব দস্তাদস্তি করে। ওনাকে আমি আবার খালু ডাকতাম। আবার ওনার আমি বলছি যে খালু, এটা সম্ভব নয়। আমি তখন একটা ইয়ের ভিতরে ছিলাম যে আমি ছেলে দিয়ে আসছি, আমার ছেলে আমার কাছ থেকে না, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। তো যখন আমি চিটাগাং চলে যাই, তার 4 দিনের মাথায় ওরা এলাকায় বিচার বসায় আমার ছেলেটাকে ওদের কাছে নিয়ে যায়। যে বউ যেহেতু নাই, মেয়ে যে ওর মাই যেহেতু নাই, তাহলে আমাদের ছেলে আমাদের কাছে দিয়ে দেখ, আমাদের নাতি আমাদের কাছে দিয়ে দেখ। এক পর্যায়ে বিচার বসায় ও আমার ছেলেকে ওরা নিয়ে যায়। তো আমার মা আমাকে ফোন দেয়। আমি বলেছি ঠিক আছে, পালক দিয়ে দিলে তো অন্য কোথাও চলে যেত, আমি পাইতাম না। এখন যেহেতু আছে, ওদের ছেলে ওদের কাছে আছে, বড় হলে একদিন আমার কাছে আসবেই। পরে এটার পরে দিয়ে দিল। তো আমি বললাম, আমি রাসেলের কাছে ফোন করে বললাম যে কি দেখো, যে আমার ছেলেকে তো ওরা নিয়ে গেছে, তোমার মা নিয়ে গেছে, এখন আমার ছেলেকে আমি চাই। ঠিক আছে, তোমার ছেলেকে তুমি যদি পাইতে চাও, তাহলে তুমি আমার কাছে চলে আসতে হবে। তুমি কোথায়? আমি ঢাকা। ও আমাকে বললো আমি ঢাকা কোথায়? কোনাবাড়িতে। আচ্ছা ঠিক আছে, তো আমি আসতেছি। তো আমি ঢাকা চলে আসলাম। ও আমাকে রিসিভ করলো, চৌরাস্তা থেকে রিসিভ করে নিয়ে কোনাবাড়ি গেলাম। তো
তো ওখানে গেলাম, আমারে বললো যে কি তুমি আমার কাছে থাকো, তো আমি তোমার ছেলে বাড়িতে যাবো, যাইয়া তোমার ছেলেকে তোমার কাছে আয়না দেবো। তো ওর কাছে 1.5 মাস থাকার পরও আয়না দেয় না ছেলেটাকে আমার কাছে। তো ও 1.5 মাসের ভিতরে ওই ওখানে যে বাসায় ছিলাম, ওই বাসার একটা মহিলা ছিল শাহিনুর নাম। তো ওই আপু আবার ওদের সাথে একসাথে চাকরি করতো। তো ও আমাকে আকার ইঙ্গিতে বলতো ওর সাথে সুমি নামের একটা মেয়ের সম্পর্ক আছে। তো আমি বললাম যে রাসেলের সাথে সুমি নামের একটা মেয়ের সম্পর্ক কই, আমাকে তো বলে নাই। আপনাকে এখানে আনার একটাই কারণ। আমি কি কারণ? ওই আপুটাই আমাকে বলতেছে কি কারণ, কয় যে এই কারণটা হলো যে রাসেল ভাই যে বিয়ে করছে সুমি বিশ্বাস করতেছে না, তো সুমি ওর কাছে বিয়ে বসবে, রাসেল ভাইয়ের কাছে বিয়ে বসবে, তার জন্য আপনাকে একে দেখানোর জন্য আনছে। আমি তাই কয় ও ওই মেয়েটাকে যখন সম্পর্ক গাঢ় হয়ে যেতেছে ওদের, তো আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তো তুমি বাড়িতে যাও, আমি আমার ফোন করে বলে দেবো তোমাকে ছেলে দিয়ে দেওয়ার জন্য। আমি বাড়িতে চলে আসলাম, দেখতেছি আমার ছেলেকে ওরা দিতেছে না। তো আমি কি বললাম, আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার গাজীপুরে আমার মেজো মামা থাকে, আমার বড় মামা থাকে, ওখানে থাকছি। ওখানে থেকে আমি ওই মেয়েটার কাছে, শাহিনুর নামের ওই মেয়েটার ফোন নম্বর নিয়ে আসছি। আমার আসার সময়, বাড়িতে যাওয়ার সময় আমি ফোন নম্বর নিয়ে আসছি। তো শাহিনুরের কাছে ফোন করে একদিন হঠাৎ প্রায় মাস 1.5 পরে ফোন দিয়ে জানতে পারে যে ওই রাসেল ওইখানে নাই। আর ওই গার্মেন্টসেও চাকরি করতেছে না, সুমিও নাই আর রাসেলও নাই, কেউ নাই। কোথায় গেছে? সুমি রাসেলকে নিয়ে ভাইয়া চলে গেছে। তখন আমি শুনলাম যে ওদের বিয়ে হয়ে গেছে, ওরা ভাইয়া চলে গেছে, এইভাবে শুনলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর পরে আমি চাকরি করতেছি আস্তে আস্তে আমার মেজো মামার কাছে রয়েছি, চাকরি করতেছি, ওখানে মামা মামিও আছে। তো এভাবে চাকরি করতে করতে দেখতেছি যে ও আর আমার খোঁজ খবর নেয় না। আসলে আমার ওর আর কোনো ফোন আমি পাই না। ওর ফোন নম্বর আমার জানা নাই, যেটা জানা ছিল সেটাও বন্ধ। 1 বছর যখন হয়ে গেছে আমার চাকরির বয়স, আমার সবকিছু ভালো চলতেছিল, আমি আনন্দ ফুর্তি চলতেছিলাম, চাকরি করতেছিলাম। আপনার ছেলে তখন আপনার হাজবেন্ডের কাছে? হাজবেন্ডের কাছে, হ্যাঁ। মানে আর আপনি তখন চাকরি করে নিজে নিজে একা থাকেন? হ্যাঁ, আপনার পরিবার থেকে কি আপনাকে মেনে নেওয়া হচ্ছে না? আপনাকে না, আমার পরিবার থেকে আমাকে মেনে নেওয়া হচ্ছে। আমার মা বলছে যে ঠিক, আমার মার বিরুদ্ধে যে আমি চাকরি করতেছি, আম্মা বলতেছে তুমি বাড়িতে থাকো। আমি কেন, আমি বাড়িতে থাকবো না, আমি বাড়িতে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বাবা কি বলতো এই সময়? আব্বা তো ওই যে আমার বিয়ের পর এখানে একটা কথা ছেড়ে গেছে, আমি আমার বিয়ের পরে আমার আব্বা বিয়ে করে ফেলছে, আরেকটা বিয়ে করেছে? বিয়ে করে ফেলেছে। আপনার মার সঙ্গে সম্পর্ক ছিল না? না, চাঁদপুরের একটা মেয়েকে বিয়ে করে ফেলছে। চাঁদপুরের একটা মেয়েকে বিয়ে করে উনি চাঁদপুরে সেটেল হয়ে গেছে, চাকরি করে। মানে আপনাদের খোঁজ খবর নিত না, আমাদের খোঁজ খবর। ঠিক আছে, আপনি চাকরি করছেন, হ্যাঁ বলুন। তারপর পরে আব্বারও কোনো মতামত না। আব্বা বলে যে এই মেয়ে আমার সংসারে থাকবে না, আমার ঘরে থাকবে না, আমি আমার বাড়িতেই থাকতে পারবে না। আব্বা মানে নিতে পারে না, আমার মেয়ে যেহেতু, উনি তো আমাকে ফালাইতে পারে না। তো উনি আমাকে বলতেছে ঠিক আছে তুমি চাকরি যেহেতু করো, তোমার মেজো মামার কাছ থেকে করো। পরে আমি চাকরি করতেছি 1 বছরের মাথায়। 1 বছরের মাথায় একদিন আমি 7টা বাজে অফিস থেকে আসছি। আইসা আমার কাছে খারাপ লাগতেছে, সারাদিন ডিউটি করার পর আমার কাছে খারাপ লাগতেছে। আমি শুয়ে রয়েছি, শুয়ে টিভি দেখতেছিলাম। তখন হঠাৎ করে রং নাম্বার একটা ফোন আসে আমার কাছে। রং নাম্বার, বাঙালি একটা নাম্বার থেকে আমার ফোন আসার পর আমি বলতেছি কে, যে বলে আমি কি, আপনি কে, আমার কাছে ফোন দিয়েছেন, আপনি কে? বলেছে যে আপনি কি আমাকে চিনতেছেন না? আমি কি চিনতেছি না, বিদায় আপনাকে আমি পরিচয় জিজ্ঞাসা করতেছি, আপনি কে? বলে যে আমি তো আরিফ। আমি কি, আরিফ কোথেকে করছেন? আপনার বাড়িতে মনে হয় নোয়াখালী, আপনার কণ্ঠে ওরকম বোঝা যাচ্ছে। বলছে হ্যাঁ আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? পরিচয় জানতে চাইলাম, ও ভুল একটা পরিচয় দিল আমাকে। আমি এখন যেটা জানতে পারলাম ওটা পরিচয় দিল না, আমাকে ভুল একটা পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে আমি বল কি জন্য ফোন করছেন আপনি আমার কাছে? আমি কি আপনাকে ভালোবাসি? ডিরেক্ট বলতেছি কথাটা, আমি আপনাকে ভালোবাসি। আমি কি আশ্চর্য কথা, কি ধরনের কথা বলেন? আপনি কি আমায় দেখছেন? কয় না দেখি না। তো কোথায় আমার নাম্বার পাইছেন? আপনার একটা কাকার কাছ থেকে নিয়েছে। আমি অসম্ভব কথা, আমার কোন কাকার কাছে আমার নাম্বার নাই। আমি রাসেলের ভয়তে আমার নাম্বার আমি কারোর দিই না, আমার মা ছাড়া আর কেউ জানতো না। আমার আপন কাকা একটা ছিল, ওটা জানতো। আপন কাকা আমার আব্বার চাচাতো ভাই, ওই জানতো, আর তো কেউ জানার কথা নয়। তো বলে যে হ্যাঁ আমি নিচ্ছি আপনার ওই কাকার কাছে। আমি আমার কাকা আমার নাম্বারটা কাউকে দিবে না, আপনি ভুললে হবে নাকি, আপনি কার কাছে নিতেন সেটা বলেন। তো একটা ঘটনার মাধ্যমে আমার নাম্বারটা আরেকজনের কাছে চলে যায়। হ্যাঁ, পরে নাম্বারটা পাওয়ার পরে আমাকে বলতেছে ভালোবাসি। আমি কে শুনেন কথাটা, আপনি প্রথম আমি একটা খারাপ বিহেভ করছিলাম। তো আমি বলতেছি যে আপনি কথাটা আপনার মাকে বলবেন আগে, আর আপনার বোনকে বলবেন আগে, যে আমি ওরা যদি মাইনে নিতে পারে তাহলে আমিও মেনে নিব, বুঝলেন যে আমি আপনার বোনের মতো। হ্যাঁ, কথাটা বলার পরে ও ফোনটা কেটে দিছে। ফোনটা কেটে দেওয়ার পরে আমার আরই নাই, ওকে তো ওগুলো বলে আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে সেম টাইম পরের দিন
সেম টাইমে আমাকে আবার ফোন দিছে। ও কিভাবে জানতে পারে আমি 7টা বাজে বাসায় থাকি? আমি কি আপনি কি কালকে যে ফোন করছি আরেকটা নাম্বার থেকে ফোন করছে, ওই নাম্বারটা থেকে না, একটা রবি নাম্বার থেকে ফোন করার পরে আমি বললাম যে আপনি আমার কাছে আবার কেন ফোন দিচ্ছেন? আপু কালকের কথার জন্য সরি। আমি তো সরি কেন? কয় আপনাকে আমি কথাটা বলছি। আমি তো সরি তো আপনাকে আমি বলার কথা। কয় কেন? আমি কি যে আপনাকে আমি খারাপ বিহেভ করছি? কয় না সমস্যা নাই, বলতেই পারেন, একটা মেয়েকে হুট করে ভালোবাসি বললো তো সেটা বলতেই পারে, স্বাভাবিক। পরে আমি বলতেছি কিসের জন্য ফোন দিচ্ছেন? ও বললো যে আমি তো বিদেশ থেকে আসছি, এখন আবার সিঙ্গাপুর যাব, তো আমি ট্রেনিং এর মাধ্যমে যাবো। তো ট্রেনিং এর মধ্যে যাবেন আপনি, আমার কি? বলে যে আপু আমার তো ঢাকায় কোনো পরিচিত লোক নাই, আপনি তো অনেক বছর যাবত ওখানে রয়েছেন জানলাম। আমি না অনেক বছর না, আমি এখানে আছি প্রায় 1 বছর যাবত। কয়েক বছর যাবত অনেক লোক পরিচয় তো হয়, তো আপনি আমাকে একটু ব্যাচেলার রুম খুঁজে দিতেন। আমি দেখেন আমি তো বাড়িওয়ালার, ঢাকা শহরের বাড়িওয়ালা না, আমি আপনাকে রুম খুঁজে দেবো কিভাবে? কয় আপু আপনি কথা বলেন, এক তেরা তেরা করে কথা বলেন। আমি কি আমার কথাই এমন, আপনার যদি ভালো লাগে তো বলবেন, না ভালো লাগে না বলবেন। কয় আপু আমাকে একটা রুম যদি খুঁজে দিতেন। আমি কই ঠিক আছে, আপনি যেহেতু এত অনুরোধ করতেছেন, এত রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে আমি দেখবো, না পাইলে আমার কিছু করার নেই। তো এরকম করতে করতে ওর সাথে আমার কথাও চলতেছে, সুন্দর কথা চলতেছে। ওর সাথে আমার পর্যায়ে আর কি ঠাট্টা, বাজে কোনো কথা হয় না, শুধু বলে আর কি ঠাট্টা, দুষ্টামি, রাজনীতি নিয়েই কথা হয় বেশিরভাগ সময়। তো আমি এক সময় ওর সাথে ওর জন্য বাসা দেখলাম, যে আমি একটা বাসা দেখছি, আপনি আসেন। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার দেখা, ও আসছে, ওর একটা খালাতো ভাই সজীব, ও সজীবকে সাথে করে নিয়ে আসছে। আসার পরে আমি ওকে দেখলাম, দেখা আমার অনেক ভালো লাগছে ওকে দেখে। দেখার পরে ভালো লাগছে? হ্যাঁ, দেখার পরে ওকে ভালো লাগছে, আমাকে ওর ভালো লাগছে, ওর মুখ থেকে শুনছি আর কি আমি। তো ও বলতেছে কি আচ্ছা ঠিক আছে বাসায় চলেন। তো আমি বাসায় নিয়ে গেলাম, ওর জন্য রান্না টান্না করলাম, অনেক কিছু করলাম। করার পরে আমি তো বাসা দেখবেন না, আপনারা এখানে উঠছেন, আমার বাসায় আপাতত থাকেন বাসায় উঠা পর্যন্ত। তো ওদেরকে আমি বাসা নিয়ে যে বাসাটা দেখছি ওটা দেখতে গেলাম। দেখার পরে ওদের পছন্দ হয় না এই বাসা। আমি ঠিক আছে পছন্দ হয় না, আমার কিছু করার নেই, আমার আর হাতে আর কোনো বাসা নেই, আপনারা এখন তাহলে আর আপনাদের মতো আপনারা থাকতে পারেন। পরে ওদেরকে নাস্তা টাস্তা করাই দিলাম। ওরা পরের দিন রাত ওখানে ছিল, ওই রাতটা আমাদের বাসায় ছিল, আমার বাসায় ছিল 2টা রুম। তো ওই রুমে, আরেক রুমে ওরা 2 ভাই ছিল, আর আমি আমার মামির কাছে ছিলাম। পরের দিন সকালবেলা উঠছে, আমি নাস্তা দিয়েছি, ওদেরকে নাস্তা খাইছে, খাওয়ার পরে চলে গেছে। ওরা ওই যে ইয়াতে ফকিরাপুর চলে আসছে, হোটেল থাকবে ওখানে। তো ফকিরাপুর চলে আসার পরে আমি ওকে বললাম যে কি ঠিক আছে আপনি যেহেতু চলে গেছেন, ভালো কথা, আমরা তো আমার একটা বান্ধবী ছিল রানী নাম, এই গাজীপুরে। তো ও সহ ও বিদেশ যাবে, গার্মেন্টস বিষয়ে ইন্টারভিউ দিচ্ছি, ও আর আমি দুজনই ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, দুজন টিকছি, মেডিকেলও হয়েছে টিকছি। ও পাসপোর্ট বানাবে, আমার পাসপোর্ট বানানো আছে। তো ও পাসপোর্ট বানাবে, পাসপোর্ট বানানোর পরে ওর ভাবির বাসায় যেতে হবে। ওর ভাবির বাসায় হচ্ছে মুগ্ধাপাড়া। তো ভাবির বাসায় যাবে। তো আমি বললাম যে ফোন দিয়ে বললাম যে কি আরে তুমি কোথায়? তুমি শুরু হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, মানে দেখার পরে কি আপনারা প্রেম ভালোবাসা? না, তখন কোনো ভালোবাসা প্রেম ছিল না, বন্ধুত্ব জাস্ট। তো ও বলতেছিল আপনি করে বলা তো ভালো লাগে না, তো তুমি করে বলো। তো তুমি করে বলতে বলতে আমি বললাম যে তুমি কোথায়? কয় আমি তো ফকিরাপুর। তো বলতেছে যে কি ঠিক আছে, তো তুমি কোথায়? আমি তো বাসায়, রানী সহ আমরা ইয়াতে আসতেছি, মুগ্ধাপাড়া আসতেছি, তুমি আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ দেখা করতে পারবো। তো ঠিক আছে চলো দেখা করবো। দুপুরবেলা রানীর ভাবির বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছি, বের হয়ে একটা ছবি বের হয়েছে শাকিব খানের, তো ওই ছবিটা দেখবো, হলে ঢুকছি। ঢোকার পরে ওর খালাতো ভাই আর ও বসছে এক পাশে, ওর পাশে আমার সিটে, ওর পাশের সিটে আমি বসছি, আমার পাশে বাম পাশের সিটে আবার রানী বসছে। তো আমি আর আরিফ বসছি কাছাকাছি সিটে। তো ওর হাতটা আমার হাতের সাথে লাগছে, লাগার পরে আমি হাতটা সরাই ফেলছি, সরাই ফেলার পরে আমি সন্দেহ হয়ে যাচ্ছিল। পরে আমি রানী বলে যে কি চল আমরা বাসায় চলে যাবো, সন্দেহ হয়ে যাচ্ছে কিভাবে যাবো বাসায়। পরে আমরা চলে আসার সময় আরিফ রিক্সা উঠে দেবে, তো রিক্সা উঠে দেওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়তেছে, রিক্সা উঠে দেওয়ার সময় দেখে যে ওর চোখে পানি। পরে রাতের মনে হয় তখন 10টা বাজে, 10টা বাজে আমাকে একটা SMS করছে যে তোমার জন্য আমার চোখের পানি আসে কেন, তুমি আমার কি হও? তো আমি বলতেছি কি বলেন এগুলা, কি বলো তুমি এগুলা, যে আমার জন্য তোমার চোখের পানি আসে কেন আসে, আমি তো জানি না, তুমি তো আমার জান হও। তো কথা বলার পরে আমি কি জান হয় মানে কি কথা বলেন এগুলো, তো কি আমি তো বন্ধুত্ব তোমার সাথে পরিচয়, তো তুমি কি কথা বলো এগুলো জান হই? ঠিক আছে তুমি কি অ্যাকসেপ্ট করবে না আমার প্রস্তাবটা? আমি হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারি, আমি ভাবতে হবে আমার।
তো ও আমাকে ভাবার জন্য 2 দিন টাইম দিছে। 2 দিন পরে আমি ওকে আমার আনসার জানাইছি। ঠিক আছে, দুজনের সুন্দর মতো চলতেছে সম্পর্ক। তার আগে আমাকে একটু বলেন তো, আপনি তো জানতে পারলেন যে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, আপনি তাকে ডিভোর্স দিয়েছিলেন বা আপনার হাজবেন্ড? না না, তার সাথে আমার কোনো, তার ফোন নম্বর সে বাড়িতে আসা বন্ধ করে দিচ্ছে অলরেডি। তার দুজনের কেউই আপনার ডিভোর্স দেননি তখন? না না, তখন কাউকে কেউ ডিভোর্স দেয়নি, ও বাড়িতে আসা বন্ধ করে দিচ্ছে অলরেডি। আরিফ সাথে আমার সম্পর্ক চলতেছে, এরকম করতে করতে 3 মাস ওর সাথে আমার সম্পর্ক এভাবে মোবাইলে হচ্ছে, দেখা হয়েছে মোবাইলে, একবার দেখা হওয়ার মোবাইলে কথা চলতেছে। তো একদিন আমি বললাম যে কি দেখো, আমার তো চাকরি করতে আর ভালো লাগতেছে না, আমি বাড়িতে চলে আসতেছি। হলো গিয়া আমি বাড়িতে আসছি আর ও আমার বলতেছে আমার সাথে দেখা করো। কোথায় দেখা করব? ফেনীতে দেখা করো। তো ফেনীতে দেখা করব, আচ্ছা ঠিক আছে দেখা করব। তো দেখা করতে গেছি আমি, তার মধ্যে আরেকটা কথা ফালাই গেছি, আমি ওর খালাতো ভাই সুজিতকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া তুমি, ও আরিফের পাও কাটা গেছে। ও আমার সুজিত আমার বলতেছে আপু আরিফ ভাইয়ের পাও কাটা গেছে। কিভাবে কাটা গেছে? বাস থেকে নামার সময়। তো ওকে নিয়ে যাও না, ইয়াতে নিয়ে যাও, ফার্মেসিতে নিয়ে যাও। হ্যাঁ ফার্মেসিতেই আছে। তো আমি ওকে সেবা করার তো ঢাকা শহরে কেউ নাই, তো তাহলে কি করবা? বিয়ে করাই দাও তোমার ভাইকে একটা। আমার ভাইকে বিয়ে করাবো না করবো সেটা আপনাকে জিজ্ঞাসা করবো না, কাউকে জিজ্ঞাসা করবো না। ঠিক আছে সমস্যা নাই, ওকে তোমার ভাই তোমাদের ইচ্ছা। পরে আমি বললাম আমার সাথে এইভাবে কথা হতেছে, আমি বাড়িতে চলে আসলাম। তো বললাম না বাড়িতে চলে আসলাম। তারপরে বাড়িতে চলে আসার পরে আমাকে ফেনী দেখা করতে বললো। তো ওর একটা চাচাতো ভাই হারুন নাম, এলাকার ভিতরে ওর চাচাতো ভাই হারুন নাম। তো ওই হারুন সহ ও গেছে ফেনীতে। তো আমিও গেছি, যাওয়ার পরে কথা বলতেছি, একটা রেস্টুরেন্টে ঢুকে কথা বলতেছি। তো কথা বলার পরে পাশে একটা কাজী অফিস লেখা একটা ইয়া টানানো থাকে না, ওগুলা টানানো আছে। তো আমি কাজী অফিস দেখে বলতেছি যে ওই যে দেখো কাজী অফিসের ইয়া লাগানো আছে। তো হারুন ভাই বলতেছি যে কি, যে কাজী অফিস কি লাগবে নাকি? আমি হ্যাঁ সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করেন। এখন আরিফ বলতেছে কি হ্যাঁ লাগবে, সময় হলে তো অবশ্যই লাগবে। ঠিক আছে তাহলে চলো এখনই কাজী অফিসে চলো। আমি দুষ্টামি করতেছি, ও ভাবছে যে আমি সিরিয়াসলি বলতেছি। তো বলতেছে তুমি কি সিরিয়াস বলতেছো? ওর চোখ মুখের দিকে তাকাই আমি বলতেছি তুমি কি সিরিয়াস বলতেছো? সজীব কি এটা জানতো, আপনার আগের সম্পর্কে জানতো? হ্যাঁ আরিফ জানতো আমার সম্পর্কে, কারণ আমার ছেলের ছবি আমার ঘরের জানালায় টানানো ছিল। আচ্ছা, মানে আপনার একটা ছেলে আছে, আপনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়নি, এগুলো সব জানতো? সব জানতো। ও রানীর কাছ থেকে সব শোনা ফেলছে। আচ্ছা, রানী ওকে বলে দিচ্ছে আমার যে বিয়ে হয়েছে। তো ও আমাকে একদিন জিজ্ঞাসা করছে, হঠাৎ করে জিজ্ঞাসা করছে তোমার কি বিয়ে হয়েছে? আমি কি হ্যাঁ হয়েছে। এটা তুমি কার কাছ থেকে শুনছো? আমার রানী বলছে। ভালো কথা, জানলে তো ভালো কথা। বেশ পরে ওখানে কথা বললাম, হারুন আরিফ আমি সহ গল্প করে আমি বিকালের দিকে রওনা হলাম। ফেনী থেকে বাড়ি চলে আসলাম। আসার পরে ওর সাথে আমার কথা হচ্ছে। ও একদিন হঠাৎ করে ঢাকায় আসছে, আমি তো বাড়িতে, ও ঢাকায় আসছে। আসার পরে ঢাকা থেকে 2 দিন থাকার পর আমার বলতেছে যে তুমি ফেনীতে আসো। আমি তুমি কোথায়? আমি তো ঢাকা। আমি তুমি ঢাকা, আমি ফেনী যাই কি করবো? তুমি আসোই না, তোমার যেটা বলছো সেটা করো। আমি তো ঢাকা যাবো, ফেনীতে যাবো, তুমি ঢাকা থেকে কখন আসতেছো? আমি গাড়িতে উঠছি, তুমি আসো। তো আসার সময় তোমার কিছু কাপড় চোপড় নিয়ে আসবা। তো আমার মাথায় এটা ধরছে কি ব্যাপার, আমি কাপড় চোপড় নিয়ে ওখানে কি করতে যাবো? তো বল যে কাপড় চোপড় নিয়ে আসো, তোমাকে এত কথা জিজ্ঞাসা করতেছি না, তুমি কাপড় চোপড় নিয়ে আসো, আমার কাজ আছে। ঠিক আছে আমি 2টা কাপড়, হ্যাঁ 2টা কাপড় চোপড় নিয়ে আমি যাইলাম একটা শপিং ব্যাগে করে 2টা কাপড় চোপড় নিচ্ছি, আর কিছু মেয়েদের যা কসমেটিক লাগে নিচ্ছি, নিয়ে আমি ফেনীতে গেছি। তো আমি ফেনীতে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পরে ও আসছে। আসার পরে আমি তুমি কোথেকে আসছো? তো আমি কি মাত্র ঢাকা গাড়ি থেকে নামলাম। ঠিক আছে কোথায় যাবে এখন? তুমি আমার কাপড় চোপড় নিয়ে আসতে বলছো, তুমি যাবে কোথায়? বলে চলো আমরা চিটাগাং যাবো। চিটাগাং কি করতে যাবো? ওখানে তোমার কে হয়? আমার তো কেউ থাকে না এখানে। চলো না যাবো, আমার বন্ধুর বাসা আছে। ঠিক আছে চলো। তো আমার ওর প্রতি খুব বিশ্বাস ছিল, আমি ওর কথা অনুযায়ী চলে গেছি। আমি এই কথাটা চিন্তা করতে পারি নাই যে ও আমাকে ওখানে নিয়ে কি করবে। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। হ্যাঁ পারভিন বলুন, তারপর চিটাগাং গেলেন আপনি? হ্যাঁ ওর সাথে চিটাগাং গেলাম। তো আমাকে কোন একটা জায়গায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মনে করতে পারতেছি না সে জায়গাটার নাম, এখনো পর্যন্ত আমার মনে নাই। তো আমি ওই জায়গাটা গেছি। পরে ওর একটা শওকত নামে একটা বন্ধু আছে, তো ওখানে থাকে। ওখানে ওর শওকতকে ফোন করে নিল যে আমি, আরিফ বললো যে আমি তো আসছি, তুই কোথায়? আমি আসছি। তো শওকত মনে হয় জিজ্ঞাসা করছে যে তোর সাথে আর কি আছে? বলছি তোর ভাবি আছে। তো ঠিক আছে জগৎ আবার আসছে, তাড়াতাড়ি করে চিএনজি নিয়ে আসছে। আসার পরে ও আমাদেরকে একটা হোস্টেলে নিচ্ছে। তো আমি আরেকটা জিজ্ঞাসা করলাম যে কোথায় আসছি আমরা? তুমি চিনবা না তো এটা? আমি কিন্তু চিনবো না, তুমি আমাকে এখানে আনছো কেন?
কয় দেখো আমরা একটা রুম নেবো। আমি কি একটা রুম নেবো মানে? আমি তো ভাবছি তুমি দুইটা রুম নেবে, এখন একটা রুম নেবে এই কথা বলতেছে। মানে কিসের জন্য আমরা একটা রুম নেবো? তুমি দেখো এত কথা কেন বলো, এত কথা বললে মানুষ সন্দেহ করবে। আমি কই না, তোমার তো মনের ভিতরে ভাবনা আছে, তুমি কি করতেছো এগুলা? তুমি এত কথা বলো কেন? তো আমি শেষ পর্যন্ত দেখার জন্য আমি চুপ করে রইলাম। তারপরে একটা রুম নিল, একটা রুমে দুটো চৌকি, তো ওটাতে ঢুকলাম। ঢুকার পরে শওকত ঢুকলো, পরে শওকত বললো যে কি নাস্তা আন। তো শওকত আমাকে দেখে বললো যে কি এটা তো ভাবি না। তো আরিফ ওকে একটু হালকা একটু ইশারা দিয়ে দিল, তো এটা তো ভাবি না। এই কথা বলার পর ইশারা দিয়েছে, কয় হো হ্যাঁ হ্যাঁ ভাবি কেমন আছেন। তা আমার মনে হতে ডাউট গেছে কি ব্যাপার, এটা তো ভাবি না বললো, কি ব্যাপার তো আমি বুঝলাম না। শরৎ ভাই ব্যাপার কি বুঝলাম না, প্রথম বললেন ভাবি না, আবার বললেন ও ভাবি কেমন আছেন, কি আমি তো এটার মানে বুঝলাম না। কয় না এমনি দুষ্টামি করছি। ও আচ্ছা। আর এই বলো তো ঠিক আছে শওকত নাস্তা নিয়ে আয়। তো শওকতকে নাস্তা আনতে পাঠাইলো, শওকত নাস্তা আনলো, আয়না দিয়া ও শওকত চলে গেছে। যখন হোস্টেলে ঢুকলাম আমরা তখন প্রায় রাত 8টা বাজে। তো শওকত চলে গেছে, বললো যে কি সকালে ফোন করে নিস, ঠিক আছে। তো শওকত চলে যাওয়ার পরে আমরা দুজন নাস্তা করলাম। না আমার পুরো শরীরটাই কাঁপতেছে। আমি কখনো, এটা ফার্স্ট অভিজ্ঞতা আমার কোন ছেলের সাথে অবিবাহিত ভাবে একটা রুমের ভিতরে থাকা, আমার এটা ফার্স্ট আমার জীবনে। আমার মনে হচ্ছে আমি চিল্লে চিল্লে কান্দি। পরে ও আমাকে দেখে ভয় কাজ করতেছে আমার ভিতরে। ও আমাকে দেখে বুঝতে পারছে যে তুমি কি, আমার জিজ্ঞাসা করতেছে তুমি কি ভয় পাইছো, তুমি কিভাবে বুঝলে? তোমার চোখ মুখ এরকম শুকিয়ে গেছে, তোমার ঘামাইতেছে কেন, তুমি এরকম ঘামছো কেন? শীতের দিন ছিল তখন। পরে আমি বলতেছি কি দেখো তুমি এটা কেন করলো, আমি তো বুঝলাম, ভাবছিলাম যে তুমি কোন বন্ধুর বাসায় নিবা আর তোমার দুটা রুম নিবা, সেটা ভাবছিলাম। যদি হোস্টেলে আসো তাহলে দুটা রুম বা কোন বন্ধুর বাসায়। দেখো আমার এখানে বন্ধু আছে ঠিক আছে, কিন্তু বন্ধুরা তো কোনো বাসা নিয়ে থাকে, যে এখানে ব্যাচেলার থাকে। তোমাকে নিয়ে আমি কি একটা ব্যাচেলার রুমে এতগুলা ছেলের ভিতরে কিভাবে উঠবো? তো তুমি একটা রুম নিলে না কেন? দুইটা রুম নিলে তুমি কি একলা একটা ঘর থাকতে পারতা? তোমার ভয় করতো না? আমি সেটাও তো থাকতে পারতাম না। তাহলে দুইটা খাট যেহেতু আছে তাহলে তুমি তোমার কাটে থাকবো, আমি আমার কাটে থাকবো, ঠিক আছে। তো আমি বলছিলাম তুমি বাতি নিবে শুয়ে বলো, ঠিক আছে। বাতি নিবে শুয়ে পড়ার পরে বাতি নিবার এক পর্যায়ে দেখি যে আমার খাটে আমার হালকা চোখটা লেগে আসছে। ঘুমের যেহেতু জার্নি করছি আমার ঘুম অনেক চোখে। তা ও আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে আমি এখনো আমার শরীরে কেউ হাত দিলে আমার ঘুম গেলে যত ঘুমে যায় আমার শরীরে কেউ হাত দিলে আমি জেগে যাই। পরে আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে গেছি। কি ব্যাপার তুমি এখানে কেন? তুমি তোমার খাটে দাও। না তোমাকে এখানে আনছি কি আমি এমনি এমনি আনছি নাকি? কি বলো এমনি এমনি আনছো নাকি? তোমাকে না আমি ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসো। তোমার সাথে আমার যা হবে বিয়ের পরে হবে। আচ্ছা ঠিক আছে বিয়ে না হয় হবে, তুমি এখন কি একটা মেয়ের সাথে একলা ঘরে থাকলে তুমি বলো কেমন লাগে? তোমার তো বিয়ে, তুমি তো সবই বুঝো, আমি তো বিয়ে করি নাই, আমি কিভাবে বুঝবো? ও আমাকে বলতেছে কথা, তোমার বিয়ে অভিজ্ঞতা নাই তো তুমি আমাকে এটা কেন করতে আসছো তাহলে এখানে? তোমার অভিজ্ঞতা নাই, তুমি তো বুঝো না একটা মেয়ের কি মন, একটা মেয়ের সাথে রাত কাটাবে একলা কেমন লাগে সেটা, একটা মেয়ের কাছে কেমন লাগে সেটা তোমার তো ধারণা নাই, তুমি বলতেছো তাহলে আমার কাছে কেমন লাগে? দেখো ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করব, পৃথিবী সবকিছু একদিকে থাকবা, তুমি আমার একদিকে থাকবা। আমি বললাম আমি তোমার একদিকে থাকবো, কি বলো? আমার এটা সম্ভব না। তার মানে আমার সাথে এক পর্যায়ে ও জোর জবরদস্তি করেই, যাই হোক জোর জবরদস্তি করে আমাকে মানাই নিচ্ছে। মানার পর ওর সাথে আমার সাথে ফিজিক্যালি রিলেশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি অনেক কান্না করতেছি, কান্না করে তো তুমি কাঁদতেছো কেন? আমি কই না রাসেলের পরে আমাকে কেউ টাচ করে নাই, তুমি আমাকে টাচ করলা। রাসেলের কথা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। আমি কেন আমি ঝেড়ে ফেলাই দেবো? রাসেল তো আমার স্বামী ছিল, এখনো আছে, ওর সাথে তো আমার ডিভোর্স হয় নাই, তাহলে তুমি এখনো আমাকে কেন এগুলা করলো? আমার তো পাপ হবে। পাপের কথা চিন্তা করলে দুনিয়াটা আরো আগে ভালো হয়ে যেত। এগুলো বুঝাইতেছে আমার। তো আমি বললাম যে কি দেখো তুমি এমন করছো আমার সাথে, করছো আর করো না, আর করার চেষ্টা করো না। তোমার একবার করার যে কথা 10 বার করার সে কথা, সে বলতেছে আমাকে এই কথাটা। আমি বললাম যে তুমি কি বলো একবার করার যে কথা 10 বার করার সে কথা, তুমি কি বলো এগুলা? তোমার পায়ে ধরে তুমি আমার সাথে এগুলো করো না। ওর সাথে অনেক কাকুতি মিনতি করলাম, ও কোনো কিছুই শুনলো না। তো পরে ওর সাথে এক পর্যায়ে আরো কয়েকবার হয়ে গেল, প্রায় এরকম একটা রাতের ভিতরে 8 বার না 9 বার ও আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে ফেলেছে। আমার অবস্থা খুব খারাপ, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। পরে ডাক্তারের কাছে গেছে, ও আমাকে রুমে রেখা ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছ থেকে যে ওষুধ আনছে আমি খাইলাম। খাওয়ার পরে আমি সহ সকালবেলা বের হয়ে গেছি,
সিরিজ গেছি, ঘুরছি ফিরছি, ঘুরে ফিরে পরে বাসায় আসছি। বাসায় আসার পরে ও আবার আমাকে বলতেছে চলো আমরা আবার কি করি। তো ও আবার আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে চলো। তো হইলো দুজনের ভিতরে, তার মানে এখন ওর মর্জি মতো হইতেছে সবকিছু, আমার মর্জি মতো হচ্ছে না। তো ওর মর্জি মতো হচ্ছে, আমি ঠিক আছে এখন আর ওর সাথে আর আপোষ করতেছি না, সব আপোষই হয়ে যেতেছে। 4 দিন থাকার পরে আমি ওকে বিয়ে বলতেছিলাম, তো 4 দিন তো হয়ে গেল, বিয়ে তো করলো না আমাকে। বিয়ে করবো ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমরা যাওয়ার দিন না হয় বিয়ে করে নেবো। পেয়েছো তারপর? তারপরে ও বললো যে যাওয়ার সময় বিয়ে করে নেবো। ঠিক আছে, তুমি যাওয়ার সময় কি করো সেটা আমি দেখবো। ঠিক আছে, পরে 4 দিন পরে সকালবেলা বের হয়ে নাস্তা টাস্তা করলাম হোটেলে। তো শওকতের সাথে আবার দেখা হলো, শওকতকে ফোন দিয়ে ডেকে আনলো। দেখা হওয়ার পরে তো শওকত বলেছে ঠিক আছে ভাবি যান, বাড়িতে যান, দেখা হবে। আমি কই বাড়িতে? ভাবি তো আপনার এখনো হই নাই। আমি কই কি বলেন ভাবি হন নাই? ভাবি না হয়েই তো এখানে আসছেন। আমি কই দেখেন আমি আপনার কাছে কি স্মরণ করবো, আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে, আপনারা কি করলেন এটা। ওই শওকতের সামনে সরাসরি বলতেছি কথাটা। তো শওকত বলে যে ভাবি চিন্তার কিছু নাই, আমি আছি তো, আপনার কোনো চিন্তা করেন না। আরিফ ভাই অমন ধরনের মানুষ না যে আপনার সাথে 2 নম্বরই করবে। আমি বললাম, একটা মেয়ের যা কিছু ছিল সেটাও আমি ওর সাথে দিয়ে দিছি, আর আমার কিছুই নাই, এখন শুধু আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। কেন মরবেন, আরিফ তো আপনার পাশে আছে। আমি আরিফকে বললাম যে ঠিক আছে, তুমি তো তোমার বাড়ির স্থায়ী ঠিকানা আমাকে দেও নাই। তখনই বললো যে কি আমার বাড়ির স্থায়ী ঠিকানা আমি তোমাকে যেটা দিয়েছি সেটাই। আমি কই না, তোমার বাড়ির স্থায়ী ঠিকানা আমার মনে হয় এটা না। কই তোমার তো অনেক কিছু মনে হবে, এখন তুমি এটা মনে করার দরকার না, চলো আমরা বাড়িতে যাই। তো গাড়িতে উঠে গেল। গাড়িতে যখন টিকিট কেটে উঠলো তখন আমার মাথায় ঢুকলো, তো বলছে যে বের হওয়ার সময় বিয়ে করে নেবে। তো কই, এখন তো গাড়িতে উঠে যাচ্ছে। আমি আরেকটু বললাম তুমি গাড়িতে উঠে যাচ্ছ কেন, তুমি আমার সাথে চলো, কাজে করে চলো। ঠিক আছে, আমরা নোয়াখালীতে যাই, তারপরে বিয়ে করব। তো চিটাগাং থেকে নোয়াখালীতে আসলাম। নোয়াখালীতে আসার পরে তো আমাকে একটা সিএনজি উঠে দিল, সিএনজি পুরা ভাড়াই ওই দিল। উঠে দিয়ে সিএনজি কে বললো যে আমাকে বললো যে সিএনজি আলারে যেখানে বললো সেখানে নিয়ে যাবে। তো আমি বললাম তুমি বিয়ের ব্যাপারটা করলো না? কই ঠিক আছে, তুমি এখন টেনশন নিও না, তোমার সাথে আরেকদিন দেখা হলে তুমি আমার বিয়ের কাজটা সারা নিবো। ও আমাকে অনেক বুঝাইলো, আমি তো কান্না করতেছি। বোঝানোর পরে ও ওর বাড়িতে চলে গেলাম, আমি আমার বাড়িতে চলে গেলাম। ওর বাড়ির পাশে একটা লোক ছিল, আমার আবার দুলাভাই হয়। দুলাভাইটা ওর সম্পর্ক আবার বললো যে আমাকে বললো যে কি মহাসিনকে চিনো? আমি কি হ্যাঁ, মহাসিনকে তো আমি চিনি, ও আমার যেটা তো বোনের জামাই হয়। কয় ও আমার বন্ধু হয়। তো আমি যেদিন আবার চিটাগাং থেকে বাড়িতে গেছি, ও যেটা তো বোনের জামাইটা আমার বোনটাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বেড়ানোর জন্য। দুলাভাইটাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কি আরিফকে চিনেন? কয় আপু কোন আরিফ? আমি কই যে লিবিয়া থেকে আসছে আরিফ। কয় হ্যাঁ হ্যাঁ, আর ওকে তো চিনি, ওর শ্বশুর বাড়ি আমার বাড়ির কাছে। তো এই কথাটা যখন বললো আমি স্তব্ধ হয়ে গেলাম। বলার পরে কি হয়েছে আপু, আপনি কথা বলতেছেন না কেন? আপনার খবর কি? রাসেল ভাইয়ের খবর কি? আমি রাসেল ভাইয়ের খবর বাদ দেন আগে, আরিফ ভাই যে আপনার বন্ধু আরিফ, উনি তো আমাদের, আপনার সাথে পরিচয় কিভাবে? আমি আমার সাথে ঢাকায় একসাথে পরিচয়, আমি সত্যি কথাটা বলি না ওনার সাথে। তো কয় আমি আচ্ছা ঠিক আছে, ওনার যে শ্বশুর বাড়ি আপনার বাড়ির কাছে, ওনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটা মেয়ে আছে। আমি কো আচ্ছা। পরে কয় তো আপনার কি খবর? আমি কেন আমার খবর ভালো। এই কথা বলে আমি আমার দুলা ভাইয়ের সামনে থেকে চলে এসে আমি আমাদের এলাকার ধান ক্ষেত, আমার ঘরের পাশে ধান ক্ষেত, তো আমি ধানের জমির ভিতরে যাই, ধান তো বড় বড় হয়েছে, তো ধানের ভিতরে যাই আমি ইচ্ছা মতো কতক্ষণ কাঁদতেছিলাম। কারণ আমি ওর কাছে একটা ফোন দিয়ে ওকে অনেক গালাগালি করছি। ওকে অনেক, তুই আমার সাথে এরকম করলি কেন আমার সাথে এরকম বেমানিটা করলি? দেখো তুমি এরকম করো না, কান্নাকাটি করো না, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম যে আমি বিয়ে করছি। আমি তুই বললি আমাকে আগে বলতে পারতি, আমার সাথে তো তোর সাথে আজকে 1 দিন আর 2 দিন কথা না, তোর সাথে আমার সাথে আজকে 3টা মাস ধরে কথা চলতেছে। তার মধ্যে তুই আমাকে চিটাগাং নিয়ে 4 দিন থাইকা এলি, আমার সাথে সবকিছু করে এলাম। একটা মেয়ের ইজ্জত বলতে যা থাকে, একটা মেয়ের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, সেটাই তুই নিয়ে নিলি, তুই কি করলি এটা? তো ও আমাকে এক পর্যায়ে বলে কি তাহলে তুই আমার সাথে বিয়ের আগে যেহেতু ছেলে আমাকে সত্তর দিয়ে দিস, তাহলে তুই আরো কত ছেলের সাথে করছিস? তো আমার উল্টা রিয়েকশন করে আমাকে। পরে আমি বললাম যে তাই নাকি? আমি আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে যোগাযোগ করিস না। আমার মামার ছোট মামার খালা শ্বশুরের বিয়ে, তো আমি ওই বাড়িতে গেলাম, ওর শ্বশুর বাড়ির পাশেই, জানতাম না আমি। তো ওখানে গেছি, আর আমার ফোন দিছে তুমি আমার বলো তুমি কোথায়? আমি তো অমুক জায়গায় আসছি। তো কোথায় আসতো আমি নাম বললাম। পরে বলো তুমি ওই বাড়িতে কি করো? আমি বিয়েতে আসছি। কয় ওই বাড়ির পাশেই তো আমার শ্বশুর বাড়ি, তুমি আমার সাথে দেখা করো। আমি তোরে বলছি না তুই আমার চেহারা দেখবি না, তুই আবার আমার কাছে ফোন দিছিস, আবার আমার বলো দেখা করতে, সাহস তো কম না। তো বলে যে না তুমি আমার সাথে দেখা করো। তো ওর সাথে আমি বিয়ে ঠিক এখান থেকে বিয়ে শেষ করে আমি ওখান থেকে বাড়িতে গেলাম বিকেলবেলা। পরের দিন আমি ওর সাথে সকালে দেখা করলাম ফেনীতে।
কান্নাকাটি আমার আমি অনেক কান্নাকাটি করছি ওদিন ওর সাথে। পরে ও বলছে দেখো তুমি এমন করো না, তুমি চাকরি করো, এবার তোমার মন আবার ঠিক হয়ে যাবে, তুমি চাকরি করো, তুমি এখন বাড়িতে বসে আছো তো তার জন্য তোমার ভালো। আমি কিন্তু তুই চাস আমি আবার চাকরি করি, ওকে তুই তাই করে বলতেছি। তো ওর সাথে যখন আমার 3 মাস কথা চলতেছিল তখন হঠাৎ করে একদিন ওর বউ আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে কি আপনি কি আমার নাম ধরে বলতেছে আপনি কি অমুক, আমি কি হ্যাঁ। বলতেছে আমি কি তাহলে তুমি কে, কয় আমি আরজু। আরজু মানে কে, আরজু কে, তুমি আমার নাম্বার পেয়েছো কোথায়, কয় দেখেন আপনি যে আরিফ নামের ছেলেটার সাথে কথা বলেন আমি ওরই চাচাতো বোন। আমি কি তুমি আমার নাম্বার পাইছো কোথাও, ভাইয়ার সাথে তো আমার অনেক ফ্রি। তো ভাইয়া আমাকে তোমার কথা সব বলছে, ভাইয়া অনেক কষ্ট করেছে ছোট থেকে, তুমি ভাইয়াকে কোনোদিন কষ্ট দিও না। আমি কিন্তু তুমি কি হো, তোমার কি বিয়ে হয়েছে, কয় হ্যাঁ আমি ওর যারা তো বোন হয়, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী বিদেশ, আমার একটা মেয়ে আছে, আমার শ্বশুর বাড়িতে কেউ থাকে না দেখে, কেউ নাই দেখে, আমি একলা মানুষ তো তাই আমি আমার বাপের বাড়িতে থাকি। তো এই কথাটা বলার পর আমি ওই কথাটা তখন ওর কাছে তুললাম যে তাহলে তোর বউ আমাকে এই কথাটা বললো কেন, আর ঝুঁকে কয় আমার বউ। আমি কই, তাহলে তোর বউ এই কথাটা বললো কেন যে তুই ওর চাচাতো ভাই লাগছ, তোর যারা তো বোন লাগে। বললো যে কি এই কথাটা ওই কারণে বলছে, আমি ওকে বলছিলাম যে তুই ও যদি এই কথাটা না বলে তাহলে ওকে আমি তালাক দিয়ে দেবো, এই কথাটা ভয়তেও বলছিল। বলে আমি একটা জিনিস ছিল কি ওর সাথে কথা যখন বলতাম, ও আমাকে যখন সুন্দর করে মাথায় হাত বুলায় একটা কথা বলতো আমি ওর কথাটা মাইনা নিতাম। ওর রাগ করলে, হাজার রাগ করলে ওর মুখের দিকে তাকায়, আমি রাগটা আমার তার মানে আমি রাখতে পারতাম না। আর তারপরে আমি আমার আরিফের কথাটা বললাম। মা কি আরিফ সম্পর্কে জানতো আপনার? আম্মাকে সব খুলা বলছি। কবে বলেছেন এটা? ওই যে ওর সাথে যেদিন বিয়ের পরে বিয়ে বাড়ি, মানে এটা কি যখন আপনি জেনেছেন যে আরিফ বিবাহিত তখন বলেছেন নাকি তার আগে না বলেছেন? না তখন বলেছি, বিয়ে ওর বিয়ে হয়েছে এটা শোনার পরে বলছি। ওই যে শোনার পরে আপনি কেন বলতে গেলেন? শোনার পরে আমি বলতে গেছি এই কারণে আমি আমার কষ্টটা আর মনের ভিতরে চাপায় রাখতে পারতেছি ও, না। সে কারণে আপনি মার কাছে বলে মনটা একটু হালকা হ্যাঁ করেছেন। চাপায় রাখতে পারলাম না, তো আমি তো মাকে বলেছেন আপনি বিয়ে করেছেন আরিফ? হ্যাঁ আরিফকে বিয়ে করছে। কেন বললেন? আরিফের যে আরেকটা বউ আছে সেটা আমি বলি নাই আম্মাকে, তাহলে আপনি আমার তো বিয়ে করেননি, মাকে আপনি কেন বললেন যে আপনি বিয়ে- কারণ না হলে আমি যে ও 4 দিন 4 দিন যে চিটাগাং ছিলাম, আমার কাছে বারবার জানতে চাইতেছে 4 দিন মানে কোথায় মার ছিলি? কাছে হালকা হতে গিয়ে আপনি মাকে মিথ্যা কথা বললেন? হ্যাঁ তার 3-4 দিন পরে আমি ঢাকা চলে গেলাম, ও 3-4 দিন ওর সাথে আমার যোগাযোগ ছিল। পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে আমি আমার মেজো মামার বাসায় চলে গেলাম, ওখানে যে চাকরি টাকরি করতেছি, আলাদা রুম নিলাম, আলাদা রান্না বাড়া করে খেতেছি। এখন আর মেজো মামার বাসায় খাই না, তা আলাদা রান্না বাড়া খেতেছি। ও কি করছে, ও আমার বললো যে আমি আমার শ্বশুরে বলছি আমি বিদেশ যাবো, আমার শ্বশুর আমাকে অনেকগুলো টাকা দিবে। আমাকে তো কি করবা তারপরে টাকা নিয়ে, বলছে টাকা নিয়ে আমি তোমার কাছে চলে আসবো। মানে সামহাও ও আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছে, রাইট? হ্যাঁ ওকে। পরে ও টাকা দিছে, ওর শ্বশুর ওকে 42,000 টাকা মনে হয় দিছে, ও আমাকে যেটা বলছে যে 42,000 টাকা দিছে। তো বিদেশ যাওয়ার জন্য একটা মানুষ যেভাবে প্রস্তুতি নেয় আর কি, যে বিদেশ যাওয়ার সময় বাংলাদেশ থেকে মা